যাদবপুরের অনেকটা ভেতরে, বলা চলে যাদবপুরের একদম শহরের শেষ প্রান্তে, যেখানে কোনো তেমন বাড়িঘর নেই, কোনো দোকানপাট নেই, একটু দূরে একটা ভাড়া বাড়ি দেখতে গিয়ে দুজন বন্ধুর সাথে যে ভয়ঙ্কর সত্যি ভৌতিক ঘটনা ঘটেছিল, আজকে আপনাদের সাথে সেই ঘটনাই তুলে ধরব। নমস্কার শ্রোতা বন্ধুরা, আত্মা ও ঈশ্বর চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা কোথা থেকে আমার এই ঘটনাটি শুনছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার এই ঘটনা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন একটা সাবস্ক্রাইব করে। তাহলে বেশি দেরি না করে শুরু করা যাক আজকের সত্যি ভৌতিক ঘটনা। ঘটনাটি আমাকে কলকাতা থেকে মৃণাল চট্টোপাধ্যায় পাঠিয়েছে। মৃণাল চট্টোপাধ্যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত। না, তিনি কোনো প্রফেসর নন বা কোনো স্টুডেন্ট নন। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ক্লার্ক পদে কাজ করতেন বহু বছর ধরে। আর এই ঘটনা কিন্তু রিসেন্ট ঘটনা নয়, বেশ কয়েক বছর আগের এটা ঘটনা। আমি তাকে স্যার বলে সম্বোধন করছি, যেহেতু তিনি বয়সে আমার থেকে অনেকটাই বড়। মৃণাল স্যার যেহেতু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত, ওখানে কিন্তু যারা ক্লার্ক পদেও কাজ করতেন তারা কিন্তু কোয়ার্টার পেতেন। আর তাদের কোয়ার্টারটা ছিল, মানে মৃণাল স্যারের কোয়ার্টারটা ছিল আর কি, বললো একটু ভেতরের দিকে, মানে 8B বাস স্ট্যান্ড পেরিয়ে একটু দূরে, মানে ওই এমফিল যে যারা করে, যে হস্টেলটা, ছেলেদের হস্টেল, তার পাশে কিন্তু কোয়ার্টারটা ছিল। সেই কোয়ার্টারেই মৃণাল চট্টোপাধ্যায় স্যার ওখানে থাকতেন। ওই অফিসেই কিছুদিন পরে রাজু দাস নামে একটা ছেলে, গ্রামের থেকে একটু আলাভোলা টাইপের ছেলেটা, যেটা মৃণাল স্যার বললেন গ্রামের থেকে এসেছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ক্লার্ক পদে যুক্ত হওয়ার জন্য। যথারীতি তিনি যুক্ত হয়ে গিয়েছিলেন। আমি রাজু দাসের কথা বলছি। কিন্তু রাজু দাসের বাড়ির আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল এবং সঙ্গে সঙ্গে কিন্তু কোয়ার্টার পাওয়া যেত না, যে আমি ক্লার্ক পদে যুক্ত হলাম আর কোয়ার্টার পেয়ে গেলাম। একটা প্রসিডিওর তো নিশ্চয়ই থাকে। এবার ওই যে বললাম, রাজু দাসের বাড়িতে কিন্তু আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। রাজু দাসের একজন, মানে তার শুধু মা ছিল, বাবা ছোটবেলাতেই মারা গেছে, কিন্তু সে বিয়ে করেনি। বয়সটা মোটামুটি ওই 32-33 হয়ে গেছে অলরেডি, কিন্তু এখনো বিয়ে করেনি রাজু দাস। যখন রাজু দাস নামে ওই ছেলেটি, আমি ছেলেটিই বলছি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যুক্ত হলো, মানে ক্লার্ক পদে, তখন সবার সঙ্গে আলোচনা করছিল যে আচ্ছা কোথায় থাকা যেতে পারে। আমার বাড়ি তো বনগাঁ অঞ্চলে অনেকটা ভিতরে, এখান থেকে রেগুলার যাতায়াত করা তো সম্ভব নয়। আচ্ছা এখানে কম মানে দামের বা কম মানের কোনো ভাড়া বাড়ি কি পাওয়া যাবে, যেখানে কম টাকার মধ্যে আমি থাকতে পারবো? তখন আশেপাশে যারা মানে কলিগরা রয়েছে, মৃণাল চট্টোপাধ্যায় স্যারও সেখানে ছিলেন আলোচনার মধ্যে, তখন বলছেন যে দেখো তুমি এখানে আশেপাশে থাকতে পারবে না, কারণ যাদবপুর বিশ্ববিদ্যালয় কিন্তু একটা নামকরা বিশ্ববিদ্যালয় এবং দূর দূরান্ত থেকে এখানে মানুষ পড়াশোনা করতে আসে, ছেলেমেয়েরা। এবং এর জন্য, এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জন্য আশেপাশে সমস্ত পিজি, ভাড়া বাড়ি এবং যা কিছু বলুন, মেস বলুন, সেখানে কিন্তু মানে অনেকটা মানে দাম বেড়ে গেছে ওদের জন্য। যেটুকু দরকার তার থেকেও বেড়ে গেছে, যে চাহিদার ব্যাপারে, যে না ছেলেমেয়েরা এখানে থাকে এবং সেটা কন্টিনিউ চলতে থাকে। এরা যায়, পরের বছর অন্যরা আসে, মানে সেই ক্ষেত্রে এখানে কিন্তু মানে কম দামের কোনো ভাড়া বাড়ি, মেস বা পিজি কিছুই পাওয়া যাবে না। রাজু দাস পড়লেন মহা বিপদে, যে আমি এখন কোথায় থাকবো, বাড়ি থেকে যাতায়াত করা সম্ভব নয়, আমি কি করব এখন? তখন মৃণাল চট্টোপাধ্যায় বললেন যে দেখো এখানে কিন্তু অনেক ছেলেমেয়েরাও মানে আসে এখানে, যারা মোটামুটি এখানে এই টাকার মধ্যে কুলিয়ে উঠতে পারে না। ওরাও কিন্তু অনেকটা, কালিকাপুর বললো না কি নাম বললো, অনেক ভিতর দিকে কিন্তু আরও অনেক জায়গা রয়েছে, সেখানে কিন্তু অনেক কম দামে কিন্তু ভাড়া বাড়ি, মেস পাওয়া যায় মানে থাকার জন্য। আরও যদি ভিতরে যাও আরও কম হবে। বলছে না না আমার কোনো সমস্যা নেই, আমি এখান থেকে আসতে পারবো, কিন্তু একটু দেখুন না যে যদি আপনাদের চেনা জানা কিছু থাকে, আমি তো এখানে নতুন, আপনারা তো এখানে বহু বছর ধরে আছেন, যদি একটু চেনা জানা হয় আমাকে একটু বলবেন। সেরকমভাবে 1-2 দিন যাওয়ার পরে 1 নং গেটে যে দারোয়ান কাকু ছিলেন তাকে বলা হলে, মানে আলোচনা করা হলে, তিনি বলেন যে যাদবপুরের ভিতরে অনেকটা দূরে একটা
মানে বাড়ি রয়েছে সেখানে বেশি বাড়িটারি নেই, মোটামুটি 1 থেকে 2টো বাড়ি আছে, অনেক ভাড়া মানে কম সেই বাড়ির, আমি শুনে দেখেছি। যদি আপনি চান ওখানে থাকতে পারেন, আমি ঠিকানাটা বলে দেব, আপনারা সেখানে যেতে পারেন। এই 2-3 দিন কিন্তু ওই রাজু দাস জার্নি করেছে, বনগাঁ টু যাদবপুর জার্নি করেছে, কিন্তু সকালবেলা এসে সেখানে আবার রাত্রেবেলা যাওয়া, তার শরীরেও খুব কষ্ট হয়ে যাচ্ছিল এবং পেরে উঠছিল না এতটা জার্নি করা। তো সেই মতো যখন ওই দারোয়ান কাকু তাকে বললেন যে এরকম একটা বাড়ি আছে এবং সেটা অনেক মানে ভাড়া কম, তখন তিনি বললেন, মানে রাজু দাস বললেন যে ঠিক আছে আমি যেতে রাজি আছি, আমার কোনো সমস্যা নেই। এই 2-3 দিনের মধ্যে না ওই মৃণাল স্যারের সাথে রাজু দাস ওই স্যারের, স্যারই বলছি, রাজু দাস ওই স্যারের মানে অনেকটা চেনা পরিচিত হয়ে গিয়েছিল। মৃণাল স্যার রাজু দাসকে খুব মানে পছন্দ হলো যে একটা সরল সাদাসিধে ছেলে এতটা কষ্ট করে এখানে চাকরি করতে এসেছে, মা রয়েছে বাড়িতে, যদি সে চায় আমি তাকে হেল্প করতেই পারি। তখন তাকে বলল, মানে রাজু দাস মৃণাল স্যারকে বলল যে দেখুন দাদা, আপনি যদি আমার সাথে একটু যেতেন তাহলে খুব ভালো হতো, একা একা আমি অতটা চিনিও না। তখন মৃণাল স্যার বলছেন যে ঠিক আছে আমি তোমার সাথে যেতে রাজি আছি, কোনো প্রবলেম নেই, তাহলে আজ তো বৃহস্পতিবার, তুমি কালকে আবার আসো, শুক্রবার দিন এখান থেকে মানে ডিউটি করে একটু আগে আগে বেরিয়ে আমরা চলে যাব সেখানে দেখতে। তো বলছে হ্যাঁ হ্যাঁ তাহলে খুব ভালো হয়। তখন মৃণাল স্যার বলছে আচ্ছা রাজু, একটা কথা বলি, দারোয়ান দাদা বললেন কিন্তু যে ওটা কিন্তু অনেক ভিতরে, ওখানে কিন্তু কোনো লোকজন নেই, আর দোকানপাট কিন্তু ওখানে কাছাকাছি কোথাও নেই, অনেকটা দূরে দোকানপাট, ওখানে বাড়ি কিন্তু 1টা বা 2টো, তোমার থাকতে কোনো অসুবিধা হবে না তো? ওখানে কিন্তু লোকজন তেমন নেই যে তুমি কথাবার্তা বলবে। বলছে না না দাদা, আমার কিসের অসুবিধা, আমি তো ওখানে শুধুমাত্র থাকবো, আবার এখানে চলে আসবো, এইখানে মানে চাকরি করতে, এখানে কাজ করতে আবার চলে আসবো, কিসের প্রবলেম, আমার কোনো সমস্যা নেই, আমি থাকতে পারবো, আমার একা থাকতে আমি অভ্যস্ত, তেমন কার সাথে কথা বলতে আমি অভ্যস্তও নই। বলছে আচ্ছা বেশ বেশ তাহলে খুব ভালো। পরের দিন চলে আসলো, শুক্রবার দিন একটু আগে আগে বেরিয়ে, ওই 4টে 4:30টার দিকেই বেরিয়ে রাজু স্যার আর মৃণাল স্যার ওই ভাড়া বাড়ি দেখার উদ্দেশ্যে গেল। প্রথমে গাড়িতে করে গেছিল, তারপরে এমন একটা জায়গায় এসে উপস্থিত হলো যেখান থেকে আর গাড়ি যাবে না, অনেকটা হাঁটতে হবে। তো দুজনে মিলে হাঁটলো, আর যেখানে নামলো গাড়ি থেকে সেখানে কিন্তু অনেকটা দোকানপাট ছিল, বাজার মতো ছিল। তো তারপরে ঠিকানা তো দিয়ে দিয়েছিল দারোয়ান কাকু, একটা দোকানিকে মানে দেখালো, বলছে যে দাদা এখানে যাব, এটা কোন রাস্তা দিয়ে গেলে সুবিধা হবে? তো বলছে যে এই বাড়িতে মানে এতটা ভেতরে, প্রথমে বাড়ি দেখেনি, প্রথমে বলছে এতটা ভেতরে যাবেন, প্রথমে নামটা বলেছিল যে এই জায়গায় যাব। বলছে আচ্ছা এই জায়গাটা কোথায় যাবেন? বলছে একটা ভাড়া বাড়ি দেখবো আমরা। তো বলছে যে ভাড়া বাড়ি দেখবেন, ওখানে তো তেমন ভাড়া বাড়ি কোথাও নেই, একটা পোড়ো বাড়ি রয়েছে আর একটাই মাত্র বাড়ি রয়েছে। তো বলছে হ্যাঁ ওখানে তো ঠিকানা দিল একটা বাড়ি ভাড়া খুবই কম দামের। তো বলছে হ্যাঁ হ্যাঁ সে তো বুঝতে পেরেছি, আপনারা কি ওই বাড়িতে থাকার কথা বলছেন? তো বলছে হ্যাঁ হ্যাঁ ওই বাড়িতে থাকার কথাই বলছি, কেন কোনো সমস্যা আছে? বলছে না সমস্যা নেই, কিন্তু দেখেছি ওখানে বহু ভাড়াটিয়ারা আসেন, কিন্তু 1-2 দিনের বেশি থাকতে পারে না, চলে যান। কেন কি জানি থাকতে পারেন না, হয়তো নিরিবিলি জায়গা, মানুষজন নেই, দোকানপাট কাছাকাছি নেই, হয়তো মানে অসুবিধা হয়, যা মানে জীবনযাপন করতে হয়তো অসুবিধা হয়, তাই হয়তো চলে যায়, আমি ঠিক বলতে পারবো না। সেই সময় ওটা কিন্তু চায়ের দোকান ছিল, সেই সময় মানে একটা ভদ্রলোক ওই দোকানে চা খাচ্ছিলেন, তিনি আবার ব্রোকার। তিনি বললেন যে আপনারা ওখানে থাকবেন, বাড়িটা তো সুবিধার নয়, আমি কিন্তু আপনাদের অনেক মানে বাড়ি ভাড়ার ব্যবস্থা করে দিতে পারি। তো বলছে যে আপনি কেমন দামে বাড়ি ভাড়া দেবেন? তখন উনি দাম বললেন যে এরকম দামে দেব। তখন ওরা চমকে উঠেছে যে ইনি এই দামে বাড়ি ভাড়ার কথা বলছে, আর বলছে এটা নিম্নমানের ভাড়া, মানে এটা সব থেকে কম ভাড়া, কিন্তু এখানে তো আরও অর্ধেক দাম, যেখানে আমরা যাব সেখানে তো ভাড়াটা আরও অর্ধেক। ওদের মনে একটু খটকা লাগলো। বলছে আচ্ছা এখানে তো ভাড়া তো আরও কম বলছে। বলছে দেখুন দাদা অত শত বলতে পারবো না, কিন্তু বাড়িটায় কিন্তু ভাড়া আমার ভাড়াটিয়ারা কিন্তু থাকতে পারে না, দোকানি দাদাই ঠিক কথা বললেন, ওখানে কিন্তু ভাড়াটিয়ারা থাকতে পারেন না, কি জানি কি সমস্যা আছে, ভূতের মানে কোনো সমস্যা হতে পারে, ভুতুরে বাড়ি হতে পারে। তখন মৃণাল স্যার হো হো করে হেসে উঠলেন যে আপনি আবোল তাবোল বকছেন, আপনি ব্রোকার মানুষ, আপনি ঠিক আছে আপনি ভাড়া দেবেন বা আপনি বাড়ি খুঁজে দেবেন সে মানলাম, তাই বলে একটা বাড়ির সম্পর্কে আপনি মিথ্যে কথা বলবেন? বলছে দেখুন দাদা আমার মিথ্যে কথা বলার কোনো শখ নেই, ওখানে কেন থাকে না, কী কারণে থাকে না? তো বলছে যে থাকতেই পারে অন্য কোনো কারণ, ও যে দোকানি দাদা বললেন তো
যে ওখানে আশেপাশের কোনো দোকানপাট নেই, মানুষজন নেই, ওর জন্যই থাকে না। কিন্তু আমার এই বন্ধুর থাকতে কোনো সমস্যা নেই, একাই থাকবে। বলছে আচ্ছা যান, আমি কিন্তু আপনার সাথে রাগারাগি করতে চাই না, কিন্তু তবুও আমার নাম্বারটা রেখে দিন। যদি আপনাদের কোনো সমস্যা হয়, যদি আপনারা চান যে নতুন কোনো বাড়ি দেখবেন, ভাড়া দেখবেন, আমি অবশ্যই আপনার সাথে আছি। আমি আপনার কথায় কোনো রাগটাগ করিনি, আপনারা যান, দেখে আসুন, পছন্দ হলে থাকবেন, না হলে আমি আছি। তো সেই মতো কথা বলে ওরা ঠিকানাটা জেনে নিল যে কোন পথ দিয়ে যেতে হবে। সেরকম করে দুজন হাঁটতে লাগলেন। তখন ওরা আলোচনা করছেন যে আচ্ছা দাদা, রাজু দাস বলছেন মৃণাল স্যারকে যে আচ্ছা দাদা, উনি তো নিম্নমানের ভাড়াটা এত দাম বললেন, আর এখানে তো আরও কম ভাড়া, কোনো সমস্যা টস্যা নেই তো? বলছে না না, কিসের সমস্যা থাকবে, চলো দেখি। বলছে দাদা, আমার কিন্তু একটু ভয় ভয় করছে। বলছে রাজু, দূরে থাকবে, এরকম ভয় করলে তো চলবে না। তুমি তো বলছো ভাড়া কমের মানে ঘর দেখতে চাও, তাহলে তুমি এরকম ভয় পাচ্ছ কেন? বলছে আচ্ছা দাদা চলুন, গিয়ে তো দেখি, যদি ভালো লাগে তো থাকবো, কোনো সমস্যা নেই। বলছে আচ্ছা চলো। তো যেতে যেতে না ওদের মোটামুটি একটু সন্ধ্যা হয়ে গেছে। তখন শীতকাল, 5:30 মানে কিন্তু সন্ধ্যা হয়ে যায়। 5:30 বাজে, সন্ধ্যা প্রায় হয়েই গেছে বললে চলে। ওখানে আশেপাশে জঙ্গল এবং একটু দূরে দেখতে পাচ্ছে একটা পোড়ো বাড়ি, মোটামুটি দেখা যাচ্ছে। লাইট জ্বালিয়ে গিয়েছিল ওরা, আর দেখছে একটা বাড়ি মতো রয়েছে। ওই বাড়িটার কথাই দারোয়ান কাকু ওনাদের বলেছিলেন। বাড়িটা কিন্তু কোনো পোড়ো বাড়ি নয়, একদম সুন্দর বাড়ি, একতলা বাড়ি। মানে এমন নয় যে মানে শ্যাতলা পড়ে গেছে বা কোনো ভাঙাচোরা কিছু না, কিন্তু নর্মাল একটা বাড়ি, দেখে মোটামুটি ভালোই লাগছে, তেমন কোনো সমস্যা নেই। ওরা বাড়ির কাছাকাছি আসলো। মনে হলো বাড়ির কাছাকাছি আসতে ওদের একটা মানে গুমোট ভাব লাগতে লাগলো, যে কেমন একটা গুমোট ভাব, একটু ভার ভার লাগতে লাগলো। তো হতেই পারে এমন একটা জায়গায় এসেছে, আশেপাশে কোনো বাড়ি নেই, অন্ধকার, হতেই পারে। সেই সময় ওখানে উপস্থিত হলেন মানে যে বাড়ির আর কি মালিক, তিনি ফোন করেছিলেন। একটু পরে পেছন থেকে তাকিয়ে দেখলেন যে ওই বাড়ির মালিক, ওই ভদ্রলোক আসছেন। তো আসার পরে উনি দরজাটা খুললেন। পেছনে ওরা দুজন ছিলেন আর কি, রাজু দাস আর মৃণাল চট্টোপাধ্যায় স্যার। যখন দরজা খুললেন, ওই মালিক ভদ্রলোক কিন্তু আগে ঢুকেছিলেন, ওরা তার সাথে সাথে পেছন পেছন ঢুকলেন। ঢোকার সাথে সাথে মনে হলো যে একটা গরম গুমোট বিশ্রী একটা হাওয়া পুরো সঙ্গে সঙ্গে বাড়ির ভেতর থেকে পুরো বাইরে বেরিয়ে গেল। ওদের প্রথমে একটু খটকা লাগলো, পরে ভাবলো যে হতেই পারে, দরজা জানলা সব বন্ধ ছিল, ঘরের মধ্যে বাতাস আটকে ছিল, ওটা বেরিয়ে গেল। তখন ওরা ভিতরে গিয়ে দেখলো জানলা কিন্তু সব বন্ধ রয়েছে। তাহলে কোথা থেকে বাতাসটা ঢুকলো, যে বাতাসটা এইভাবে বেরিয়ে গেল? দেখলো যে ভেন্টিলেটর আছে, ওখান থেকে ঢুকতে পারে। ওরা অত কিছু মাথায় আনলো না। ওরা দেখলো যে ঘরের মধ্যে দুটো রুম, একটা বারান্দা, আর ল্যাট্রিন বাথরুম সব পেছনের দিকে রয়েছে, অ্যাটাচ নয়, একটু পেছনের দিকে রয়েছে, আর একটা কলঘর ওই পেছনের দিকে রয়েছে। মোটামুটি ভালোই। তখন ওরা ভাবলো যে আচ্ছা, এত সুন্দর একটা ঘর, কোনো মানে ব্যাপার নয়, খারাপ কিছু নয়, দূরে ঠিক, কিন্তু তা বলে এত কম ভাড়া হতেই পারে। ওরা যখন ওই একটা রুমের মধ্যে ঢুকে কথা বলছিল, হঠাৎ করে মনে হলো যেখানে ল্যাট্রিন আর টয়লেট রয়েছে, ওই পিছনে থেকে যেন জোরে দৌড়ে চলে গেল। তো বলল কে কে ওখানে? মৃণাল চট্টোপাধ্যায় স্যার বলছেন কে ওখানে? তখন বাড়ির ভদ্রলোক বলছেন না না, ইঁদুর মিদুর গেছে, আপনারা আওয়াজ পেয়েছেন। বলছে ইঁদুর গেছে আপনাদের? তাই মনে হয় যে ইঁদুরের আওয়াজ এটা, আপনারা তো শুনলেন। রাজু, তুমি শুনেছ? বলছে হ্যাঁ দাদা, আমিও তো শুনলাম, মনে হলো কোনো মানুষও দৌড়ে গেছে। এখানে কোনো চোর ছাচর নেই তো? বলছে না না দাদা, চোর ছাচর কোথায় আসবে, ফাঁকা জায়গা, চোর ছাচর কোথায় আসবে, কেউ তো এখানে থাকেও না যে চুরি করতে আসবে কিছু। বলছে তাহলে কে গেল? ওই মালিক ভদ্রলোকের কিন্তু মুখটা কিন্তু আকৃতি কিন্তু অনেকটা বদলে গেছে। যখন এটা হলো, মনে হলো কি যেন লোকাচ্ছেন উনি। সেই মুহূর্তে দেওয়ালে না একটা ক্যালেন্ডার টানানো ছিল, মনে হলো ক্যালেন্ডারটাকে কেউ যেন জোরে জোরে এইভাবে নাড়া দিচ্ছে। কোথাও কিন্তু কোনো হাওয়া নেই যে হাওয়া আসছে বাইরে থেকে যার দরুন ক্যালেন্ডারটা নড়ছে, কোথা থেকে কিন্তু কোনো হাওয়া আসছে না, কিন্তু জোরে জোরে ক্যালেন্ডারটা খসখস করে নড়েই যাচ্ছে। ওরা ভয় পেল, আচ্ছা পেছনে কি কোনো পোকামাকড় রয়েছে যার দরুন ক্যালেন্ডারটা নড়ছে? দেখলো যে না। তখন মৃণাল স্যার বললেন যে আচ্ছা দাদা, কোনো সমস্যা নেই তো আপনার বাড়ির এখানে, ক্যালেন্ডারটা নড়ছে?
বলছে না না দাদা, ভেতরে হয়তো কোনো পোকা টোকা আছে, এর জন্য হয়তো নড়ছে। আর ওই যে আগেই বলেছিলাম, রাজু দাস ওই স্যারটা কিন্তু একটু আলাভোলা টাইপের, মানে সাদা সিধা আর কি, সরল সাদা সিধা, তেমন কোনো কিছু মানে বলতে পারে না, বক্তব্য রাখতে পারে না অ্যাকচুয়ালি। তা ওটা মানে ওই রাজু দাসের হয়ে কিন্তু মৃণাল স্যার সব কিছু বলে দিচ্ছিলেন। তো বলছে না না, ওই যে পোকামাকড় রয়েছে। তো রাজু ওই মৃণাল স্যার কিন্তু সোজাসুজি গিয়ে দেখলো, মানে ক্যালেন্ডারটাকে ওঠালো, দেখছে নিচে কিছু নেই, কোনো পোকামাকড় কিছু নেই, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। তাহলে এরকম হচ্ছে কেন? তখন ওরা শুনতে পেল ছাদের উপর থেকে কেউ যেন জোরে জোরে দৌড়াচ্ছে, পুরো ঘুরে ঘুরে কেউ দৌড়াচ্ছে। মাঝখানে একটা কথা বলে রাখি, ওই ছাদে ওঠার জন্য কোনো কিন্তু সিঁড়ি নেই, কোনো সিঁড়ি নেই যে ছাদে উঠবে। হয়তো কোনো দরকার পড়লে মই ব্যবহার করা হয়, কিন্তু মই নেই। দেখলো ওর আশেপাশে ঘুরে দেখেছিল, কোথাও কিন্তু কোনো মই নেই, কিছুই নেই। তাহলে ছাদে উঠলো কি করে? আশেপাশে পুরো কোনো গাছ নেই যে গাছ বেয়ে কোনো চোর বা কোনো লোক উপরে উঠতে পারে। অনেকটা দূরে দূরেই গাছ রয়েছে। তাহলে কে ওই ছাদে উঠলো আর কিভাবেই বা উঠলো? ওদের না কেমন ভয় করতে লাগলো। হঠাৎ করে মনে হলো পাশে জঙ্গল থেকে নুপুরের আওয়াজ। ওরা মানে খুব ভয় পেয়ে গেল যে এটা কি হচ্ছে আমাদের সাথে। রাজু দাস ওই স্যার কিন্তু পুরো ভয় পেতে শুরু করেছে, মানে ওনার হাত পা কিন্তু লিটারালি কাঁপছে পুরো। মৃণাল স্যারও কিন্তু ভয় পেতে শুরু করেছে। উনি কিন্তু একজন অভিজ্ঞ মানুষ এবং যুক্তিবাদীতে বিশ্বাস করেন, কোনো কুসংস্কারকে বিশ্বাস করেন না। উনি যেটা বললেন আর কি, যে আমি কোনোদিনও আজও পর্যন্ত এরকম কোনো ঘটনার সম্মুখীন হইনি, কিন্তু যেটা সেদিন হলো আমাদের সাথে, যেটা হচ্ছিল, মানে জাস্ট আমরা বিশ্বাস করতে পারছিলাম না। আমার নিজেরই ভয় করতে আরম্ভ করলো। ওই যে মালিক ভদ্রলোক ছিলেন, উনিও কিন্তু খুব ভয় পাচ্ছিলেন। উনি চেষ্টা করছিলেন যে এই বাড়িটা ভাড়া দেওয়ার, কিন্তু উনি হয়তো কিছু লোকাচ্ছিলেন। তখন মানে আশেপাশে যেভাবে ঝোড়ো হাওয়া দিচ্ছিল আশেপাশে, মানে আমাদের এত ভয় করছিল। মানে মৃণাল স্যারের কথাটা তুলে ধরছি আপনাদের সামনে। মানে উনি বলছেন যে আশেপাশে মানে কোথাও কোনো ঝড় বৃষ্টি নেই। শীতকালের বেলা ঝড় বৃষ্টি কোথা থেকে বা আসবে? তেমন কোনো নিম্নচাপ হলে ঝড় বৃষ্টি হয়, অন্য সময় হয় না। পুরো মনে হচ্ছিল আশেপাশের জঙ্গল থেকে মানে পুরো গাছপালা সব ভেঙে পড়বে, এত জোরে জোরে হাওয়া দিচ্ছে আর গাছপালা পুরো নড়ছে। মানে চারিদিকে একদম ভৌতিক পরিবেশ। ওদের না খুব ভয় করতে লাগলো। মৃণাল স্যার বললেন যে রাজু, এখানে থাকা যাবে না, বাড়িটা তেমন ভালো না, আচ্ছা চলো আমরা বেরিয়ে যাই। ভদ্রলোকে বললেন, মালিক ভদ্রলোকে বললেন যে আপনি কি যাবেন আমাদের সাথে? আপনার সঙ্গে এখন কোনো কথা বলতে চাই না, আপনি আমাদের সাথে চলুন, আবার আপনার সাথে কিছু কথা আছে, কিন্তু এখানে বলতে পারছি না। মানে যখন তিনজনে বেরোতে যাবে সেই মুহূর্তে ঘরের জানলা যেগুলো খুলে রেখেছিল, ওরা খুলে দেখছিল আশপাশটা, সব জানলা কিন্তু পুরো মানে একসাথে পুরো একই টাইমে পুরো দড়াম করে পুরো বন্ধ হয়ে গেল। আর এত জোরে তীব্র একটা আওয়াজ। দরজা বন্ধ হতে যাচ্ছিল সেই মুহূর্তে ওরা কোনো ক্রমে ওই বাড়িটা থেকে তিনজনে বেরিয়ে আসলো। ওরা যখন ওই বাড়ি থেকে সবাই বেরিয়ে আসলো, তখন মনে হলো যে দড়াম করে ঘরের দরজা পুরো মানে মেইন যে দরজা ওটা পুরো বন্ধ হয়ে গেল। একবার জাস্ট পেছন ফিরে তাকালো, মানে মনে হচ্ছে বাড়িটা পুরো ভৌতিক বাড়ি, মানে কালো ছায়া নেমে এসছে বাড়িটার উপর দিয়ে। ওরা যথাসম্ভব ওখান থেকে মানে দৌড়ে ওই জায়গাটা থেকে বেরোনোর চেষ্টা করলো, আর বেরিয়েও আসলো। আসার পরে মানে জোরে জোরে হেঁটে দৌড়ে, মানে ওরা জাস্ট ভাবতেই পারছে না যে সেকেন্ডের মধ্যে কি হয়ে গেল। মালিক ভদ্রলোকও কিন্তু ভয় পেয়ে গেছেন, উনিও কিন্তু দৌড়ে দৌড়ে মানে ওনাদের সাথে কিন্তু দৌড়াচ্ছে, ওই মানে মৃণাল স্যার আর রাজু দাস স্যারের সাথে দৌড়ে ওরা একটা মেন রোডে আসলো, মানে একটু মেন রোড, ওখান থেকে মোটামুটি মেন রোড। আসার পরে ওরা একটুখানি ধাতস্থ হলো। তারপর হেঁটে হেঁটে একটা বসার জায়গা পেলো, সেখানে ওরা বসলো। মানে প্রায় 5 মিনিটের মতো 10 মিনিটের মতো ওরা কারোর সাথে কোনো কথা বলেনি। তিনজনে পুরো চুপচাপ একটা জায়গায় বসে রয়েছে আর হাঁপাচ্ছে। একটু সময়ের পরে একটু স্টেবল হলে ওরা মানে মৃণাল স্যার বিশেষ করে ওই মালিক ভদ্রলোকে বলল, আচ্ছা আপনাকে তো ফোন করেছিলাম, আমিই ফোন করেছিলাম বাড়ি ভাড়ার জন্য। আপনার বাড়ি তো ভৌতিক, আমার সাথে এরকম কোনো ঘটনা ঘটেনি, কিন্তু আজ যা ঘটলো আমি বিশ্বাস করতে পারছি না যে এটা আমার সাথে ঘটেছে এবং আমাদের সাথে ঘটেছে। আপনি এরকম একটা বাড়িতে আমাদের বাড়ি ভাড়া দিচ্ছিলেন, আমার বন্ধুকে বাড়ি ভাড়া দিচ্ছিলেন? বলছে দেখুন স্যার, আমি আপনাদের কাছে কি লোকাবো, আপনারা তো সব টের পেলেন। আসলে বাড়িটা পড়েই রয়েছে, আমাদেরও আর্থিক অবস্থা খুব একটা ভালো না। ভেবেছিলাম ওখানে আমরাও থাকতে পারি না, ভেবেছিলাম যদি কেউ বাড়ি ভাড়া থাকতে পারে, যদি কোনো মানে সাহসী ব্যক্তি যদি থাকতে পারে, তাহলে হয়তো আমার কিছু টাকা আসবে, আমার একটু মানে সচ্ছল অবস্থা একটু ফিরে আসবে, একটু ভালো থাকবো আমরা।
বলছে তাই বলে আপনারা এরকম বিপদের মুখে ফেলে দিতেন কোনো মানুষকে? আগেও তো শুনলাম দোকানি বললেন যে এরকম নাকি আরও ভাড়াটিয়ারা এখানে এসেছেন আর তারা থাকতে পারেনি, চলে গেছেন। যদি কারোর কোনো সমস্যা হয়ে যায় কোনো কারণে, তখন আপনি কি জবাব দেবেন তাদের? আপনি কোনো জবাব দিতে পারবেন তো? তখন এই মালিক ভদ্রলোক বলছেন যে দাদা সত্যি বড্ড ভুল হয়ে গেছে, মানে জানি না কি অবস্থা, হঠাৎ করে কারোর কিন্তু কোনো সমস্যা হয়নি। আমি, আমার স্ত্রী এবং আমার পুত্র সন্তান ওখানে থাকতাম, আর কিন্তু কেউ থাকতো না, কারোর কোনো সমস্যা হয়নি। হঠাৎ করে একদিন দেখি আমাদের বাড়িতে এরকম মানে বিশ্রী একটা জিনিসের উৎপাত হতে শুরু করলো। প্রথমে বুঝতে পারিনি, প্রথমে ভেবেছি হয়তো মনের ভুল, কিন্তু যখন দেখি যে আমি যখন বাড়ি থাকি না, যখন কাজে যাই, তখন আমার স্ত্রীর সাথে এরকম ভয়ঙ্কর ঘটনা ঘটতো। আমিও প্রথমে বিশ্বাস করতাম না, কিন্তু আমার সাথেও একদিন রাত্রেবেলা এই ঘটনা ঘটে। তারপর থেকে আমরা ওই বাড়ি ছাড়তে বাধ্য হই। আপনারা বিশ্বাস করবেন না, আমরাও একটা বাড়ি ভাড়াতে থাকি, কিন্তু সেটা যাদবপুরের কাছাকাছি। অনেকটা টাকা লাগে, কিন্তু কি করব বলুন, এই বাড়িটা বিক্রিও করতে পারছি না। অনেকেই এসেছেন দেখতে, কিন্তু তারা অবজার্ভ করে বুঝতে পেরেছেন যে বাড়িটা ভৌতিক। আমি কি করি বলুন তো? তখন বলছে হ্যাঁ বুঝতে পেরেছি, আপনি কি বলতে চাইছেন। দেখুন, আপনি একটা কাজ করতে পারেন, কোনো বিশিষ্ট কোনো তান্ত্রিক, আমি সব বিশ্বাস করি না, তবুও আপনাকে বলছি, কোনো কাউকে এনে একবার দেখাতে পারেন। আর সব থেকে ভালো হয় আপনি প্রমোটারকে দিয়ে দিন না, ওই জায়গাটা তো ভালোই মোটামুটি ফাঁকা, কিন্তু ওখানে তো কলকারখানা হতে পারে, যাদবপুরের মতো একটা এস্টাবলিশড জায়গা, সেখানে আপনি দিয়ে দিন, একটা প্রমোটারকে দিয়ে দিন, আপনি তো ভালো টাকা পাবেন, এটাই করুন। আমি তো আর কোনো মানে পন্থা দেখছি না। এটা দেখে ওই রাজু দাস স্যার এবং মৃণাল স্যার ওখান থেকে চলে এসেছিলেন। ব্রোকারকে ফোনও করেছিলেন পরের দিন ওই নাম্বারে, সব ঘটনা বলেও ছিলেন। এবং সেই ব্রোকারই কিন্তু ওদের আরও একটু মানে কম করে, একটু মানে কনসিডার করে একটা বাড়ি ভাড়া দেখে দিয়েছিলেন রাজু দাস স্যারকে, এবং সেখানে রাজু দাস স্যার ভালোই ছিলেন। মৃণাল স্যার এই ঘটনাটাই আমাকে পাঠিয়েছেন। আপনাদের ঘটনাটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনাদের সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, যেটা ভৌতিক হোক, ঐশ্বরিক হোক, অতিজাগতিক হোক, যে কোনো ধরনের ঘটনা, আপনারা আমায় নির্দ্বিধায় আমার ইমেল আইডিতে মেল করতে পারেন। আমার ইমেল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো এরকম অন্য কোনো সত্যি ভৌতিক ঘটনা নিয়ে। ধন্যবাদ।